শোনা যায় পৃথিবীর সব থেকে গভীরতম জঙ্গলে অর্থাৎ অ্যামাজনের জঙ্গলে নাকি সোনার শহর লুকিয়ে আছে, যার খবর কেউ জানে না। সেই সোনার শহর খুঁজতে ভয়ঙ্কর এক রোমহর্ষক অভিযানে বেরোলো একজন। না, কাল্পনিক কাহিনী নয়, বাস্তব ঘটনা। 1920 সালে ঘটে যাওয়া পৃথিবীর অন্যতম বিতর্কিত একটা ঘটনা। বিভিন্ন ভয়ঙ্কর আদিবাসীদের কবলে পড়তে হয় তাকে। তো চলো একটা দুর্ধর্ষ রোমহর্ষক অ্যাডভেঞ্চার মুভি এক্সপ্লেন করা যাক। অঙ্কিত এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মুভি দ্য লস্ট সিটি অফ জেড। ঘটনাটা ছিল 1905 সালের। মুভির শুরুতেই দেখানো হয় ব্রিটিশ আর্মির মেজর পার্সি ফসেটকে, আর ইনি হলেন পার্সি ফসেটের স্ত্রী নিনা ফসেট, আর এই বাচ্চাটা মেজরের প্রথম সন্তান জ্যাক। তো মেজর পার্সি ফসেট আর্মিদের মেজর হওয়ার সাথে সাথে সে নানা জায়গায় রিসার্চ করে। মেজর আর্মিদের বড় অফিসার হলেও সরকার থেকে আজ পর্যন্ত তার র্যাঙ্কের জন্য কোনো মেডেল দেয়নি, আর সেই কারণেই তার থেকে বড় বড় অফিসাররা তাকে অন্যদের মতো পাত্তা দেয় না, বরং তাকে উপেক্ষা করেই চলে। আর মেজর সেই জন্যই বিশেষ করে চায় যে সে এমন কিছু করুক যাতে তার নাম উজ্জ্বল হয় আর সবাই তাকে চিনুক, জানুক। 1906 সালের মার্চ একদিন দুটো অফিসার মেজরকে জানায় যে তাকে লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে যেতে হবে। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি হচ্ছে এমন একটা সংস্থা যেখানে অনেক পুরনো ঐতিহাসিক জিনিসের খোঁজ করা হয়। সেখান থেকে মেজরের ডাক এসেছে, কারণ তারা নাকি একটা বড় কিছুর খোঁজ করতে চলেছে। পরের দৃশ্যে দেখানো হয় মেজর ফসেট লন্ডনের দ্য রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে গিয়ে পৌঁছায়। সেখানের প্রেসিডেন্ট আর তার সেক্রেটারি মেজরকে জানায় যে বলিভিয়া আর ব্রাজিলের মধ্যে তাদের সীমানা নিয়ে ঝামেলা চলছে, আর যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর দুই দলের মধ্যে কেউ চায় না যে তারা নিজে নিজে ম্যাপ বানাক, তাই দুই দলই লন্ডনের প্রেসিডেন্টকে এই দায়িত্বটা দিয়েছে, আর সেই জন্যই মেজরকে এখানে তারা ডেকেছে। কারণ এর আগে মেজরই এই জায়গার নকশাটা বানিয়ে দিয়েছিল তাদের। বাড়ি ফিরে সারাদিন মেজর তার বউ বাচ্চার সাথে সময় কাটায়, আর তখনই নিনা জানায় যে সে আবারও মা হতে চলেছে। 1906 সালের এপ্রিল মেজর পার্সি ফসেট রওনা দেয় আটলান্টিক সাগরের বুকে। এরপর যখন সে ট্রেনে করে অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়, তখন মেজরের মনে হচ্ছিল কেউ যেন তাকে ফলো করছে, আর বুদ্ধি করে মেজর সেই লোকটাকে ধরেও ফেলে। লোকটা জানায় যে তার নাম হেনরি কস্টিন। হেনরিও একজন আর্মি ছিল, আর সে খবর পেয়েই মেজরকে ফলো করছিল, কারণ হেনরিও মেজরের সাথে যেতে চায় সেই সার্ভেতে। এরপর তারা একসাথে গল্প করতে করতে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। 1906 সালের জুলাই মাসে তারা গিয়ে পৌঁছায় বলিভিয়াতে। সেইখানে গিয়ে তাদের পরিচয় হয় আরও এক আর্মি অফিসারের সাথে, যার নাম ছিল আর্থুর ম্যানলি। তো সে জানায় যে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার কারণে বর্ডার কমিশনার এই সার্ভেটা বন্ধ করার জন্য টেলিগ্রাম পাঠিয়েছে। কিন্তু মেজর মনে মনে ঠিকই করে নেয় যে সে এই সার্ভেটা করবেই, তাই সে বলিভিয়ার এক রাবার ব্যবসায়ীর সাথে এই ব্যাপারে কথা বলে। সেই ব্যবসায়ীও রাজি হয় মেজরদের সাহায্য করতে, কারণ এই সার্ভেটা করলে সব ঝামেলা মিটে যাবে আর দুই দেশই শান্তিতে থাকবে, ফলে রাবারের ব্যবসাও ভালো চলবে। সেই ব্যবসায়ী একজন গাইডের সাথে আরও 4 জন লোক দেয় মেজরকে। মেজর হেনরি ম্যানলি ও গাইড সহ সেই লোকগুলো নদী পথে তাদের প্রয়োজনীয় খাবার নিয়ে বেরিয়ে পড়ে সার্ভের জন্য। প্রায় 2 বছরের টার্গেট তাদের। কিন্তু কিছুটা দূরে যেতেই তাদের চোখে পড়ে একটা নৌকা, যেটা কিনা নদীর একেবারে কিনারায় দাঁড়ানো ছিল। তারা তাদের নৌকা নিয়ে সেই নৌকাটার সামনে যায় আর তাদের ব্যাপারে জানার জন্য ডাকাডাকি করতে থাকে। তখনই পেছন থেকে একটা তীর এসে লাগে একটা লোকের বুকে, আর সেই জলে পড়ে যায়। নদীর কিনারার জঙ্গল থেকে উড়ে আসে শত শত তীর। বাঁচার জন্য সবাই জলে ঝাঁপ দেয়, কিন্তু মেজর আর তার সাথে থাকা আরও একটা লোক মাছ ধরার জালের মধ্যে আটকে যায়। অনেক চেষ্টার পরেও কিছুতেই বেরোতে পারছিল না তারা। তখনই সেই নদীতে থাকা মানুষ খেকো হাজার হাজার মাছ তাদের খুবলে খুবলে খেতে থাকে। অনেক চেষ্টার পরে মেজরকে জাল কেটে বাঁচাতে সক্ষম হলেও ওই লোকটাকে তারা বাঁচাতে পারে না। ওই মানুষ খেকো মাছগুলো খুবলে খুবলে মেরে ফেলে লোকটাকে। এক সময় তাদের নৌকাটা ঠেলে নিয়ে একটা কিনারার দিকে রাতটা কাটানোর জন্য যাচ্ছিল। তখন হঠাৎ ম্যানলি রক্ত বমি করতে থাকে। সাধারণত কোনো বিষাক্ত কিছুতেই কামড় দিয়েছে তাকে।
হেনরির হাতেও অনেকটা ক্ষত দেখতে পায় মেজর। মেজর ওই গাইডটাকে বলে, আর কত দূর যেতে হবে? গাইডটা জানায় আমাদের গন্তব্যে পৌঁছাতে এখনো কয়েক সপ্তাহ লাগবে। সে আরও বলে যে নদী সবসময় বিপজ্জনক, তবে এই জঙ্গলে একসময় অনেক মানুষ বাস করত। তখন সোনা আর ভুট্টার একটা সুন্দর শহর ছিল। সেখানে সাদা চামড়ার মানুষ মানে ইংরেজরা কখনোই তা খুঁজে পায়নি। আমি তোমার জন্য দুঃখিত, কারণ এই জঙ্গল থেকে কারোর রেহাই নেই। আর যে ওই শহর খুঁজে পেয়েছে সে আর কখনো ফিরেই আসেনি। এসব কথা শুনে তারা ভাবে যে গাইডটা হয়তো পাগল হয়ে গেছে, তাই তার কথা তেমন একটা পাত্তা দেয় না। রাতে তারা ওই নদীর কিনারায় উঠে আসে রাতটা কাটানোর জন্য। তখনই মেজরের ওয়াইফের দেওয়া একটা চিঠি পড়ে জানতে পারে যে তার একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। হেনরি মেজরকে বলে, আপনি এইখানে ঠিক কি খুঁজে পেতে চাইছেন? মেজর বলে, আমি জানি না আমি কি খুঁজছি, তবে আমি এই নদীর উৎপত্তি স্থল পর্যন্ত যেতে চাই। পরের দিন সকালবেলা তারা আবার নদীপথে যাত্রা শুরু করে। সম্ভবত 10 থেকে 11টা মাস কেটে গেছে। তাদের আনা সব খাবার শেষ। সবাই প্রায় আধমোড়া অবস্থায় নৌকায় পড়ে আছে। একজন খিদের জ্বালায় পাগলের মতো আচরণ করতে থাকে আর ক্ষোভবশত মেজরকে ছুরি দিয়ে মারতেও চায়। তখনই হেনরি লোকটার কানে গুলি করে। তখনই হঠাৎ তাদের গাইডটা কোনো কিছুর দিকে আঙুল দেখিয়ে তার ভাষায় কিছু বলতে থাকে। সবাই তাকিয়ে দেখে তারা শেষ পর্যন্ত তাদের গন্তব্যে পৌঁছে গেছে। কিন্তু অদ্ভুতভাবে সবার চোখের সামনে থেকে গাইডটা উধাও হয়ে যায়। তাকে কেউ আর দেখতে পায় না। জঙ্গলের এদিকে ওদিকে ঘুরতেই একটা বন্য শূকর দেখে শিকার করে মেজর, কারণ তাদের কাছে আর কোনো অবশিষ্ট খাবার ছিল না। কিন্তু এতটা রাস্তা ফিরতে তো তাদের খাবারের প্রয়োজন পড়বেই, তাই ওই বন্য শূকরটাকে তারা তাদের সাথেই নিয়ে নেয়। মেজরের হঠাৎ চোখে পড়ে কিছু ভাঙা জিনিসপত্রের ওপর। ভালো করে দেখতেই তারা দেখে সেখানে অনেক পুরানো কিছু মাটির থালা বাসনের টুকরো, পাথরের খোদাই করা কিছু চিহ্ন আর গাছের মাঝখানে আটকে থাকা কিছু ঐতিহাসিক পাথরের মূর্তি তারা দেখতে পায়। তখনই সেখানে একটা কালো চিতা চলে আসে, তাই তারা আবার নৌকাতে ফিরে আসে। মেজর বলে, আমরা আবার ফিরে আসব। দুনিয়ার লোকেদের তো জানা উচিত যে আমরা কি খুঁজে বের করেছি। এরপর তারা ফিরে আসে নিজেদের বাসস্থানে। সম্ভবত একটা গোটা বছর কেটে গেছে ওই জঙ্গলে। এরপর দেখানো হয় জেমস মারি নামের এক বড় অফিসার নিজের বাড়িতে একটা বড় পার্টি রেখেছে, যেখানে মেজর ফসেটও নিমন্ত্রিত ছিল। রাতে খাবার খাওয়ার সময় মিস্টার মারি মেজরকে জানায় যে তারা সবাই মেজরের ভাষণ শুনতে চায় আর তার অভিজ্ঞতাটাও শুনতে চায়। 1911 সালে 6 ফেব্রুয়ারি মেজর সবার সামনে বক্তৃতা দেয়, অভিজ্ঞতা সম্পর্কেও বলে, আর সে সেই সোনার শহরের কথাও বলে। কিন্তু অনেকেই সেটা মানতে নারাজ, তাই অনেক তর্ক বিতর্কও চলে। মেজর সেই বাসনের টুকরোগুলো সাথে করে নিয়ে এসেছিল, সেগুলোও দেখায়। কিন্তু তবুও অনেকে বিশ্বাস করে না যে ওই গভীর জঙ্গলে সোনার শহর লুকিয়ে আছে। তখন মেজর জানায় যে সে একটা লেখার ওপর রিসার্চ করে জানতে পেরেছে যে সেখানে ওই সোনার শহরের কথা বলা হয়েছে। একজন খিল্লি করে বলে, নিশ্চয়ই সেটা এলডোরাডো ছিল। মেজর বলে, না, আমি তার নাম দিয়েছি জেড। এটা আমাদের মানব ইতিহাসের একটা অংশ। আমি মনে করি তা এখনও অবস্থিত ওই জঙ্গলেই, আর আমি সেটা খুঁজে বের করবই। জেমস মারিও তাদের সাথে যাওয়ার কথা বলে। 1912 সালের মে মাসে তারা আবার গিয়ে পৌঁছায় অ্যামাজনের জঙ্গলে। এবার মেজর, ম্যানলি, হেনরি আর তাদের সাথে জেমস মারিও যায়। কিন্তু এতটা রাস্তা পায়ে হেঁটে আসার কারণে আর পিঠে ভারী ব্যাগ নিয়ে মারি খুব ক্লান্ত হয়ে গেছিল। এরপর তারা নদী পথ ধরে রওনা দেয় সেই হারিয়ে যাওয়া সভ্যতা খুঁজতে। কিন্তু হঠাৎ কিছু আদিবাসী তাদের ওপর হামলা করে। তখন মেজর সবাইকে বলে নৌকা থেকে নেমে কোথাও লুকিয়ে পড়তে, আর সে একটা গান করতে থাকে, যার ফলে আদিবাসীরা তীর ছোড়া বন্ধ করে আর জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে। মেজরও তাদের সাথে জঙ্গলের ভেতরে যায় আর কিছুক্ষণ পরে হাসি মুখে ফিরে আসে আর সবাইকে ডাকতে থাকে। তারা গিয়ে পৌঁছায় আদিবাসীদের বস্তিতে। সেখানে চারিদিকে পড়ে আছে নরকঙ্কাল, এমনকি একটা মানুষকে উল্টো করে বেঁধেও পোড়ানো হচ্ছে। আদিবাসীদের কথা অনুযায়ী এটা তাদেরই লোক। তারা বিশ্বাস করে যে মৃত মানুষের মাংস খেলে নাকি সেই মৃত মানুষের আত্মা তাদের শরীরে প্রবেশ করে তাদের সাথেই থাকবে, তাই তারা ওই মানুষটাকে পোড়াচ্ছিল।
এসব দেখে মিস্টার মারি সেই বস্তিতে যায় না, সে ফিরে যায় জঙ্গলে। আর বাকি 3 জন যায় আদিবাসী বস্তির সর্দারের সাথে দেখা করতে। সর্দারকে সেই পুরনো শহরের কথা জিজ্ঞাসা করলে সর্দার জানায় যে সে এই ব্যাপারে কিছু জানে না, তবে নদী পথ ধরে এগিয়ে গেলে তারা আরও কিছু আদিবাসীদের পাবে যারা হয়তো তাদের সাহায্য করতে পারে। সেদিনটা তারা সেখানেই থেকে যায়, খাবারও খায়। তারা আশেপাশে ঘুরে ঘুরে দেখতে থাকে। তারা দেখে এই গভীর জঙ্গলের মধ্যেই ওই আদিবাসীরা চাষবাস করে নিজেদের জীবন যাপন করছে। পরের দিন সকালবেলা তারা আবার বেরিয়ে পড়ে, কিন্তু কিছুটা আসতেই দেখে জেমস মারি এক জায়গায় পড়ে আছে। তাকে নিয়ে আবার নদী পথে রওনা দেয় তারা, কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে ব্যালেন্স রাখতে না পেরে অনেকটা খাবার নদীতে পড়ে যায়, আর সাথে মারি ও হেনরিও জলে পড়ে যায়। মেজর তাদের দুজনকেই নদীর কিনারায় আসতে বলে, কিন্তু মারি ভয় পেয়ে নৌকাটা ধরে থাকে, যার ফলে তাদের অনেক খাবার আর জিনিসপত্র নদীর জলে বয়ে যায়। মেজর তার হাতটা নৌকা থেকে ছাড়িয়ে দেয়। তখনই হেনরি মারিকে কিনারায় নিয়ে আসে। একটা সারা রাত যেহেতু মারি জঙ্গলে পড়েছিল, তাই তার শরীরে বিষাক্ত জিনিস বা পোকামাকড়ের দ্বারা অনেক ক্ষত সৃষ্টি হয়েছিল। তাই মেজর ঠিক করে যে সে মারিকে ফেরত পাঠিয়ে দেবে। তাই কিছুটা খাবার আর একটা ঘোড়া দিয়ে মিস্টার মারিকে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। এরপর তারা 3 জনে যায় বড় বড় পাথরে ঘেরা গুহার মতো একটা জায়গায়। তখনই মেজর দেখে সেই আগেরবার যেমন ধরনের পাথরের তৈরি মূর্তি তারা দেখেছিল, অবিকল সেই একই ধরনের মূর্তি। তখনই একটা বিশাল জলের স্রোত তাদের ওপর আছড়ে পড়ে। মেজর বলে, আমরা খুব কাছাকাছি আছি, আর কিছুদিনের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের উদ্দেশ্যে। কিন্তু হেনরি জানায় যে এইবার তাদের সবাইকে ফিরে যেতে হবে, কারণ তাদের কাছে যে খাবার ছিল তা অনেকটা নদীর জলে বয়ে গেছে, আর বাকি যা ছিল তাতে মিস্টার মারি তেল ঢেলে সেই খাবার নষ্ট করে দিয়েছে। বর্তমানে তাদের কাছে যে খাবার আছে তা দিয়ে আর 1 সপ্তাহ কাটবে, কিন্তু তারপর তারা কি করবে? তাই তাদের ফিরে যাওয়াটাই ঠিক হবে। তারা সবাই ফিরে আসে নিজের নিজের বাড়িতে। এতদিনে মেজরের 2 ছেলে আর 1 মেয়েও হয়েছে। মেজর, হেনরি আর ম্যানলিকে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে ডেকে পাঠানো হয়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে মিস্টার মারি সেদিন সকালেই লন্ডনে পৌঁছেছে, আর এসেই মেজরের নামে উল্টাপাল্টা বলে বেরিয়েছে যে মেজর নাকি সেই গভীর জঙ্গলে তাকে মরার জন্য ছেড়ে দিয়েছিল। মিস্টার মারি জানায় যে মেজর যদি তার কর্মের জন্য সবার সামনে ক্ষমা চায় তার কাছে, তাহলেই সে মেজরের ওপর কোনো রকম অ্যাকশন নেবে না। আর মেজর যে মারিকে তাদের শেষ ঘোড়াটাও পর্যন্ত দিয়ে দিয়েছিল, সাথে কিছু টাকা ও খাবারও দিয়েছিল, সেগুলো মারি অস্বীকার করে। ফলে মেজর রেগে যায় আর বলে, আমি ক্ষমা তো চাইবো, তবে তোমার কাছে না, আমার সাথীদের কাছে, কারণ তারা আমাকে অনেক বুঝিয়েছিল যাতে আমি তোমাকে তোমার অবস্থাতেই ছেড়ে দিই, কিন্তু আমি তাদের কথা না শুনে শুধু তোমার কথা ভেবেছিলাম। তাই আজ আমি আমার সাথীদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সে এই পথ থেকে সরে যাওয়ারও সিদ্ধান্ত নেয়। রাতে বাড়ি ফিরলে জ্যাক বলে, বাবা তুমি আর আমাদের ছেড়ে চলে যাবে না তো? মেজর বলে, দেশের সেবা তো করতেই হবে, তাই না? জ্যাক বলে, শুধু দেশের সেবা? আর আমাদের কি হবে? তুমি কখনো আমাদের সাথে একটু সময় কাটিয়েছো বাবা? মা সারা জীবন আমাদের দেখাশোনা করেছে, বড় করেছে। তুমি বাবা হওয়ার কোন কর্তব্যটা পালন করেছো এতদিন? পার্সি রেগে গিয়ে জ্যাককে একটা চর বসিয়ে দেয়, কারণ সেও তো চেয়েছিল তার বাচ্চার মুখ সে প্রথমে দেখবে। ছোট ছোট হাতগুলো সেও স্পর্শ করতে চেয়েছিল বাচ্চাদের সাথে হাসি খুশিতে জীবনটা কাটিয়ে দিতে। কিন্তু সে যে একজন আর্মি অফিসার, তার কাছে দেশই তো আগে। সে পারেনি তার জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে। পরের দৃশ্যে দেখানো হয় ফ্রান্সের একটা বিশাল যুদ্ধে মেজর ম্যান্ডি, হেনরি সহ আরও আর্মিরা গেছে। সেখানে তাদের দেখা হয় এমন একজন মহিলার সাথে যিনি কিনা মানুষকে স্পর্শ করে তার ভবিষ্যৎ বলে দিতে পারে। সবাই মিলে জোর করায় মেজরও যায় সেই মহিলাটির কাছে। মহিলাটি মেজরের হাত স্পর্শ করে আর চোখ বন্ধ করতে বলে। হঠাৎ মহিলাটি মেজরকে বলে, তুমি যেটা খুঁজছো সেটা তুমি পাবে, আর সেটা না পাওয়া পর্যন্ত তুমি শান্তি পাবে না। এরপর যুদ্ধ শুরু হয়, আর দুর্ঘটনাবশত ম্যানলি সেখানে গুলি লেগে মারা যায়। সেখানে থাকা বিষাক্ত গ্যাস ক্লোরিনের শিকার হয় মেজর আর হেনরি। হেনরি নিজেকে ক্লোরিন গ্যাস থেকে বাঁচাতে পারলেও মেজর নিজেকে বাঁচাতে পারে না, সে সেখানে জ্ঞান হারায়।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার পুরো পরিবার আসে তার সাথে দেখা করতে। তখন নিনা পার্সিকে জানায় যে ক্লোরিন গ্যাসের কারণে পার্সির চোখ আহত হয়েছে, কিন্তু সেটা জলদি ঠিকও হয়ে যাবে। মেজর বলে, আমি স্বপ্ন দেখেছিলাম অ্যামাজনের নিয়ে। তখন ডাক্তার বলে যে মেজর আর কখনো জঙ্গলে যেতে পারবে না। এই কথাটা শুনে মেজর প্রচন্ড ভেঙে পড়ে আর খুব কাঁদতে থাকে। সবাই চলে যাওয়ার পর জ্যাক আসে তার বাবার কাছে আর তার বাবাকে ধরে কাঁদতে থাকে। অনেক দিন কেটে গেছে। মেজর পার্সি এখন অনেকটাই সুস্থ আর তার চোখও ঠিক হয়ে গেছে। এখন জ্যাকও রাইফেল নিয়ে শিকার প্র্যাকটিস করে। একদিন শিকারের পর পার্সি আর জ্যাক বসেছিল। তখন পার্সি আদিবাসীদের একটা মালা জ্যাককে দেয় আর বলে, আমি যখন অ্যামাজনে গেছিলাম তখন আদিবাসীদের সর্দার এটা আমাকে দিয়েছিল। জ্যাক বলে, বাবা আমাদের আবার যেতে হবে অ্যামাজনে, আর এইবার আমরা দুইজনে মিলে সেই শহরকে খুঁজে বের করব। পার্সি খুশি হয়ে রাজি হয়। রাতে জ্যাক তার মাকে সব বলে। প্রথমে নিনা রাজি না হলেও পরে সে রাজি হয়। এরপর পার্সি আসে হেনরির কাছে, তাকেও তার সাথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু হেনরি জানায় যে এখন সে বিয়ে করেছে, তার বউ বাচ্চা আছে আর তাদের ছেড়ে সে কিছুতেই যেতে পারবে না। পার্সি নিরাশ হয়ে ফিরে আসে। সালটা ছিল 1924, 3 ডিসেম্বর। তারা বেরিয়ে পড়ে অ্যামাজনের উদ্দেশ্যে। 1925 সালের এপ্রিল মাসে তারা পৌঁছায় অ্যামাজনের জঙ্গলে। তারপর নদী পথে বেরিয়ে পড়ে তারা আর গিয়ে পৌঁছায় এক আদিবাসীদের বস্তিতে, যারা আগে থেকেই তাদের চিনত। সেখানে তারা জানতে পারে একটা গুহার কথা। পরের দিন তারা সেই গুহার উদ্দেশ্যে জঙ্গলের পথে রওনা দিলে কিছু আদিবাসী তাদের ওপর হামলা করে। মেজর তাদের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা কিছুই শোনে না। জ্যাক আর মেজরকে তারা তাড়া করে। নিজেদের বাঁচাতে দৌড়াতে দৌড়াতে তারা এক অন্য আদিবাসীদের এরিয়ায় চলে যায়। আর সেখানের আদিবাসীগুলো ওই তাড়া করা আদিবাসীদের তাড়িয়ে তো দেয়, কিন্তু মেজর আর জ্যাককে বন্দি করে তাদের ডেরায় বা বস্তিতে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তাদের শরীরে এক ধরনের পাতা ছোঁয়ায়, যার কারণে দুজনে জ্ঞান হারায়। আর মেজর আর জ্যাককে কাঁধে উঠিয়ে তারা কোথাও যেন নিয়ে যাচ্ছিল। তখন মেজরের চোখে ভাসছিল তার বউ আর বাচ্চাগুলো, যাদের সাথে সে এত বছর ধরে একটুও সময় কাটাতে পারেনি। তারা ফিরে যেতে পারবে কিনা সেটাও তারা জানে না। অনেক উদ্ধারকারী দল মেজর পার্সি ফসেটকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তারা কেউ সফল হয়নি। মেজর পার্সি ফসেটের স্ত্রী নিনা ফসেট অনেক বছর এই আশায় ছিল যে তারা ফিরে আসবে, কিন্তু 1954 সালে তিনিও মারা যান। মেজর পার্সি ফসেট বিশ্বাস করত অ্যামাজনে হারিয়ে যাওয়া একটা সভ্যতা ছিল, কিন্তু এটা নিয়ে 100 বছর পর্যন্ত মানুষ উপহাস করেছিল এটা অবাস্তব বলে। কিন্তু 21 দশকের প্রথম দিকে প্রত্নতাত্ত্বিকেরা অ্যামাজনের জঙ্গল জুড়ে প্রাচীন রাস্তা, সেতু এবং মানুষের বসতির জায়গা আবিষ্কার করেছিলেন। আর এইগুলো ঠিক সেই জায়গাতেই আবিষ্কার হয় পার্সি ফসেট যেই জায়গাটিকে জেড শহর নাম দিয়েছিল। অর্থাৎ পার্সির ধারণা সত্যি ছিল, মিথ্যে নয়। তো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এইরকম আরও নতুন নতুন মুভি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।